বাচ্চারা আজকের গল্প থেকে দূরে থাকবে, কারণ এই গল্পটি পুরোপুরি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। নমস্কার, আরজি স্টেশনে জানাই সবাইকে স্বাগত। আবারও দীনেশ ঘোষালের কলমে আরও একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প। এভাবেও ফিরে আসা যায়। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি প্রসূন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, এভাবেও ফিরে আসা যায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে যুবকটি সামনে টেবিলে রাখা একটি সাদা কাগজের দিকে। কাগজ বলতে একটি ডিভোর্স কেস ফাইলের লেটার। পরনে তার হালকা সবুজ রঙের শার্ট আর ব্লু কালারের জিন্স প্যান্ট। গায়ের রং বেশ ফর্সা, মুখে হালকা ট্রিম করা দাড়ি, চোখে পাতলা ফ্রেমের চশমা। নাম হলো অপূর্ব সান্যাল। সে বসে আছে তার নিজের চেম্বারে। চেম্বার বলতে তার নিজের অ্যাডভোকেট চেম্বার। আসলে অপূর্ব হলো হাইকোর্টের একজন নাম করা ডিভোর্স লয়ার। অপূর্ব মনে মনে ভাবে যে মানুষ বিয়ে কেন করে, আর যদি বিয়ে করে সংসার করব বলে, তাহলে ডিভোর্স কেন করে? হতে পারে সে নাম করা ডিভোর্স লয়ার, কিন্তু তার এই ভাবনার পেছনেও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। কেননা এই সেপারেশনের ব্যাপারটার অভিজ্ঞতা তার জীবনেও কিছু কম নয়। কোনো এক সময় তার বাবা মাও কিন্তু সেপারেশন নিয়েছিল, তবে প্রত্যেকটা বাচ্চার কপালে যেমন মায়ের ভালোবাসা থাকে, সে ভালোবাসা অপূর্বর কপালে ছিল না। কারণ যাওয়ার সময় মা তাকে সাথে নিয়ে যায়নি। সে মানুষ হয়েছে তার বাবার কাছে। এইসব নানান কথা ভাবতে ভাবতেই হঠাৎ তার চোখটা হালকা হয়ে ভিজে এলো। ঠিক সেই সময় অপূর্বের চমক ভাঙল দরাম করে দরজা খোলার শব্দে। সে চোখ তুলে তাকাতেই দেখল ঘরের ভেতর হন্তদন্ত হয়ে ঢুকে এলো এক 27-28 বছরের মহিলা। অপূর্ব কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি এসে তার সামনে চেয়ারে দুম করে বসে পড়ল। আগত যুবতীটিকে দেখলেই বোঝা যায় যে তার মধ্যে একটা আভিজাত্যের ছাপ আছে। পরনে তার চুড়িদার, কিন্তু দেখলে বোঝা যায় তার মূল্য খুব বেশি। শারীরিক গঠন বলতে বেশ ফর্সা, চেহারা মোটামুটি, না মোটা না রোগা। উচ্চতা একটা সাধারণ মেয়ের যেমনটা হওয়া উচিত, নর্মাল হাইট। তবে যেটা হলো সব থেকে বেশি নজর কাড়া, সেটা হলো তার মুখশ্রীটা ভারী মিষ্টি। এক কথায় যে কোনো ছেলে দেখলে মোহগ্রস্ত হবে। তবে তার চোখের চাউনিতে কেমন যেন একটা হতাশা আছে। এখন যুবতীটির দৃষ্টি অপূর্বের মুখের দিকে নিবদ্ধ। সে স্থির চোখে তাকিয়ে আছে অপূর্বর দিকে। ঠোঁটগুলি তার তিত্তির করে কাঁপছে, যেন কিছু একটা সে বলতে চায়, কিন্তু কিভাবে কথাটা শুরু করবে বুঝতে পারছে না সে। হঠাৎ ঘটে যাওয়া এতগুলো ঘটনাতে অপূর্ব বেশ হতবাক। সে কিছু বলে উঠবে তার আগেই ওপাশ থেকে এক মিষ্টি নারীকণ্ঠ ভেসে এলো। নমস্কার, আমি সহেলি মিত্র। ঠিক এতটুকুই কথা বলতে পারল মেয়েটা। তার কারণ সাথে সাথে অপূর্ব তাকে থামিয়ে দিয়ে বিরক্ত মুখে হাতের মুঠো শক্ত করে খুব জোরের সাথে দাঁতে দাঁত চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলল। কোনো প্রয়োজন নেই ম্যাডাম আপনার পরিচয় দেওয়ার, কারণ এই মুহূর্তে আমার হাতে অনেক কেস রয়েছে, আর আমি নতুন করে কোনো কেস নিতে পারবো না। অতএব আপনি অন্য কোনো ভালো অ্যাডভোকেটকে হায়ার করুন, আপনার যাই কেস থাক না কেন। এই বলে তার মুখ থেকে নিজের মুখটা ফিরিয়ে নিল। জানালার দিকে তাকালো অপূর্ব। সেই সময় হঠাৎ যেন কেমন রোদ চাপা পড়ে গিয়ে আকাশটা মেঘলা হয়ে উঠল। আর দেখে বোঝা গেল যেমন আকাশে মেঘ ঘনিয়ে এসেছে, ঠিক সহেলির মুখটাতেও সেই একই রকম মেঘ ঘনিয়ে এলো। গলা খাঁকারি দিয়ে নিজেকে কিছুটা সংযত করে ক্ষীণ কিন্তু দৃঢ় কণ্ঠে সহেলি অপূর্বকে বলল, শুনুন মিস্টার, আমি আপনার সাথে এখানে কোনো আড্ডা দিতে আসিনি। আমি এসেছি একটি কেস নিয়ে, আর আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। অপূর্ব মুখটা দেখে বোঝা যাচ্ছিল যে সে খুব বিরক্ত হয়েছে।
কিন্তু সে মুখটাকে আরও বিরক্তের ভাব করে চোখের চশমাটা খুলে মেয়েটির দিকে তাকিয়ে গলার পারদ আরও কয়েক গুণ চড়িয়ে মেজাজের সাথে বলে উঠল, দেখুন মিস মিত্র, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট লয়ার। আমি কোন কেস অ্যাকসেপ্ট করব আর কোন কেস করব না সেটা কিন্তু পুরোপুরি আমার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করছে। আর আমি আপনার এ কেস নিতে ইচ্ছুক নই। অতএব আপনি আমার চেম্বার এক্ষুনি ত্যাগ করুন। দয়া করে এখান থেকে চলে যান, না হলে আমি কিন্তু সিকিউরিটি ডেকে আপনাকে বাইরের রাস্তা দেখিয়ে দিতে বাধ্য হব। মনে হয় সেটা খুব ভালো জিনিস হবে না। অতএব আপনি আসতে পারেন। এইবার সহেলিকে কিছুটা অসহায় দেখালো। তার মিষ্টি কণ্ঠ যেন আরও ক্ষীণ হয়ে এলো এবং খুব আশাহীনভাবে সে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি তো একজন ইন্ডিপেন্ডেন্ট লয়ার, তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে অন্ততপক্ষে আমার কেসটা একবার শুনুন। তারপরে যদি আপনার মনে হয় যে আপনি কেসটা অ্যাকসেপ্ট করবেন না, তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। বাট আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আমার কেসটা অন্তত একবার শুনে দেখুন। অসহায়ভাবে সামনে বসে থাকা সহেলিকে দেখে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিল অপূর্ব, কিন্তু সাথে সাথেই নিজেকে একটু সামলে নিয়ে বেশ কড়াভাবে কাঁধ ঝাঁকিয়ে অপূর্ব বলে উঠল, ওয়েল মিস মিত্র, আপনি হয়তো জানেন না যে আমি কতটা কস্টলি লয়ার। আমাকে এফোর্ড করা কিন্তু এত সহজ নয়। আমি শুধু আপনার কেসটাই যদি শুনি তাহলে আমি আপনার থেকে 30,000 টাকা চার্জ করব। পারবেন সেটা দিতে? এতক্ষণ মাথা নিচু করে বসেছিল সহেলি। এ কথা শুনে ধীরে ধীরে সে তাকালো অপূর্বর দিকে এবং সামান্য হতাশার হাসি হেসে তার ব্যাগ থেকে বার করে আনলো কিছু টাকা। টাকাটা গুনে অপূর্বর সামনে রেখে সহেলি বলল, একবার টাকাটা গুনে নিন, পুরো 30,000ই আছে। অপূর্ব এবার কেমন যেন একটা দোলাচলের মধ্যে পড়ে গেল। সে একবার টাকাটার দিকে আর একবার সহেলির মুখের দিকে তাকিয়ে খুব ইতস্তত করে বলে উঠল, না, তার আর দরকার হবে না। আপনি আপনার কেসটা বলুন, কিন্তু হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন। আমার লাঞ্চ টাইম হওয়ার আগেই বলে নেবেন। আর যদি যদি তারপর বলবো ভাবেন, তাহলে আপনাকে কেস বলার জন্য অনেকটা সময় ওয়েট করতে হবে। সহেলি ধীর গতিতে দু চোখের পাতা বুজে একটা কৃত্রিম হাসি হেসে মৃদু স্বরে অপূর্বকে বলে, না না মিস্টার সান্যাল, ভয় পাবেন না, আমি আপনার বেশি সময় নেব না। এরপর কয়েক মুহূর্তের জন্য চোখ বুজে রাখে সহেলি। দেখে বোঝা যাচ্ছে যে সে কিছুটা গুছিয়ে নিচ্ছে নিজেকে ঘটনাটা বলার জন্য। তারপরে চোখ খুলে টেবিলে রাখা একটি ফুলদানিতে প্লাস্টিকের কতগুলি ফুলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলো, আমার মা গত হয়েছেন প্রায় আজ থেকে 8 বছর আগে। তারপরে আমি আর বাবা একসঙ্গেই থাকতাম। মা চলে যাওয়ার পরেও বাবা কিন্তু কোনো দিন আমাকে স্নেহের দিক থেকে কোনো কমতি রাখেননি। আমার বাবার নাম হলো অবিরাম বোস। আমার বাবা ছিলেন শহরের একজন বেশ বড় ব্যবসায়ী, তাই টাকা পয়সার অভাব কোনো দিনই ছিল না। এক কথায় বলা চলে যে আমার বাবা যা টাকা আমার জন্য রেখে গেছেন, সে টাকায় আমি আমার সারা জীবন দিব্যি কাটিয়ে দিতে পারি। কিন্তু আজ থেকে 1.5 বছর আগে বাবার লাংস ক্যান্সার ধরা পড়ে। স্বভাবতই তিনি ছিলেন চেন স্মোকার। যখন জানা গেল তখন বাবার হাতে বেশি সময় ছিল না। যে ডাক্তার ওনাকে দেখছিলেন তিনি একজন খুব বড় মাপের ডাক্তার। অবশ্য ডাক্তার বড় হলেও রোগটা তো ক্যান্সার, ঠিক হওয়ার নয়। কিন্তু এই অল্প সময়ের মধ্যেও ডাক্তারের সঙ্গে বাবার একটা খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্কের প্রভাব এর জন্যই বলুন বা কিংবা হয়তো বাবার কোনো কারণে সে ডাক্তারকে খুব ভালো লাগে এবং সেই ডাক্তারও জানায় যে সে আমাকে বিয়ে করতে চায়। আর বাবাও সেই ডাক্তারকে প্রতিশ্রুতি দেন যে তার সাথে আমার বিয়ে দেবেন বলে। ডাক্তারটির নাম হলো রুদ্রনীল মিত্র। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে থামল সহেলি। তাকে তখন দেখতে খুব করুণ লাগছিল। একটি নির্লিপ্ত হাসি হেসে তাকালো অপূর্বর দিকে। অপূর্ব এক মনে কথাগুলো শুনেছিল। সহেলিকে চুপ করে যেতে দেখেই খুব ধীর কণ্ঠে বলে উঠল, সরি মিস মিত্র, কথাটা শুনে খুব খারাপ লাগলো যে আপনার বাবা আর নেই।
সহেলি এবার একটা লম্বা দীর্ঘশ্বাস ত্যাগ করে আবার বলতে শুরু করলো। তারপর তারপর আর কি? তারপর শুরু হলো আমার জীবনের এক অন্ধকারময় অধ্যায়। কারণ বাবা থেকে যদি আমি কিছু চাইতাম, বাবা কোনোদিন আমাকে না করতেন না। কিন্তু উনি এটা জানতেন না যে আমি কোনো এক ছেলেকে ভালোবাসি এবং তার সঙ্গে আমি বেশ কয়েকদিন ধরে রিলেশনশিপে আছি। কিন্তু তখন আর আমার হাতে কিছু রইল না। যেন বাবার মৃত্যুর আগে শেষ দেওয়া কথা যে আমি যেন রুদ্রনীলকে বিয়ে করি। সাথে সাথেই আমি নিজেকে গুটিয়ে নিলাম সমাজ, বন্ধু বান্ধব সকলের থেকে। দূরে সরে গেলাম, বিশেষ করে দূরে সরে গেলাম যাকে আমি ভালোবাসতাম তার থেকে। জানি সে আমার জন্য অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু আমারও তো তখন কিছু করার ছিল না। কি করতাম আপনি বলুন? তারপর বিয়ে হলো আমার ওই মানুষরূপী পিশাচের সঙ্গে। আসলে সুদর্শন, সৌম্যকান্তি, দৃঢ় ব্যক্তিত্বের একজন বড় মাপের ডাক্তার হতে পারেন। তিনি ডাক্তার, কিন্তু আসলে ছিল সে এক বিকৃত মস্তিষ্কের মানুষ। অবশ্য সেটা বুঝতে আমার বেশি সময় লাগেনি, কেন বিয়ের পর ফুলসজ্জার দিনে আমি বুঝতে পারি যে সে কতটা নীচ। তার প্রবলেম আছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের, আর বড্ড বেশি সেক্স অ্যাডিক্ট। সে সে যখন আমার সঙ্গে বিছানায় মিলিত হতো তখন তার নৃশংসতা দেখবার মতো। ছিঁড়ে আছড়ে কামড়ে একাকার করে দিত আমাকে। আমি যন্ত্রণায় ছটফট করতাম, কিন্তু করার কিছু ছিল না। আর এত বিখ্যাত একজন ব্যক্তির নামে যদি আমি সমাজে বলি, কেউ বিশ্বাস করবে না। তারপর ধীরে ধীরে আমি বুঝতে পারি যে শুধু আমার সাথেই নয়, হসপিটালে বিভিন্ন নার্স যারা বাধ্য হয়ে তার অত্যাচার সহ্য করে। তাই কি, আমি তো এও খবর পেয়েছি হসপিটালে যেসব মহিলা কোমাগ্রস্ত পেশেন্ট তারাও রয়েছে। এবং অদ্ভুত জানেন, এই পিশাচটা ডেড বডির সঙ্গেও শারীরিক সম্পর্ক গঠন করেছে। এবার আপনি বুঝতে পারছেন তো সে কতটা বিকৃত মনের মানুষ। একসাথে এতগুলো কথা বলা শেষ করলো সহেলি। তখন তার চোখ ছলছল করছে জলে, মুখে ফুটে উঠছে কষ্ট ও বেদনার ছাপ। ধীরে ধীরে সব ঘটনা শুনতে শুনতে চোয়াল শক্ত হয়ে উঠেছে অপূর্বর। অপূর্ব তার বসার টেবিলে একটি জোরে আঘাত করে দাঁতের ওপর দাঁত চেপে রাগ এবং ঘৃণা মেশানো কণ্ঠে বলে উঠল, সহেলি, আপনার কেস আমি অ্যাকসেপ্ট করলাম, আর আপনি শুধু দেখে যান যে আদালতে ওকে আমি কি অবস্থা করি। আর আপনার ওর কাছ থেকে কি দাবি আছে সেটাও আমাকে জানিয়ে দিন। আমি আমার এই ওকালতি পেশার দিব্যি করে বলছি যে এ কেস আপনাকে কিছুতেই হারতে দেব না, তার দায়িত্ব আমার। সহেলি এক পলক তাকালো অপূর্বর দিকে এবং চোখ নামিয়ে নিয়ে খুব খুব করুণ কণ্ঠে বলে উঠল, আমার কোনো দাবি দাবা নেই, আর আমার সেভাবে অভাবও নেই। শুধু আপনি ওই পিশাচটার হাত থেকে আমার মুক্তি পাওয়ার ব্যবস্থাটা করে দিন। আর তাছাড়াও ও একজন পেশায় ডাক্তার, বহু মানুষের হয়তো উপকার করেছেন, জীবন বাঁচিয়েছেন। ও যা করে সেটার মানসিক বিকৃতি। আর আমার কোনো প্রতিশোধ চাই না, শুধু চাই মুক্তি। সেটাই পাইয়ে দিলে আমার যথেষ্ট। অবাক হয়ে যায় অপূর্ব। যে মানুষটা একে এত কষ্ট দিয়েছে তার কোনো ক্ষতি সে চায় না। সত্যিই নারী চরিত্র বোঝা খুব কঠিন। নিজেকে সংযত করে অপূর্ব তুলে নেয় হাতে পেন এবং ডায়েরিটা খুলে সহেলির দিকে তাকিয়ে বলল, ওকে ফাইন, আপনি যা চাইছেন তাই হবে। ঠিক আছে, আপনি কেসের ডিটেলসগুলো দিন আমাকে, আমি কেসটা একটু স্টাডি করে নিই, তারপরে না হয় আমি আপনার সঙ্গে কথা বলবো, তারপরে আমি কোর্টে কেসটা সাবমিট করব, ঠিক আছে? এসব কথার মধ্যে ওপাশে রাখা সহেলির ব্যাগের ভেতর থেকে তার মোবাইল ফোনটা হঠাৎ শব্দ করে বেজে ওঠে এবং সহেলি ফোনটাকে হাতে নেয়।
নিয়ে দেখে কোনো এক আননোন নাম্বার থেকে ফোন এসেছে। নম্বরটা দেখে যে শো হচ্ছে এবং মনে করার চেষ্টা করে যে নম্বরটা সে চেনে কিনা, কিন্তু মনে পড়ে না। কিছুটা আনমনা হয়েই সে ফোনটা রিসিভ করে। অপরদিকে ফোনটা রিসিভ হয়েছে বলে অপূর্ব চুপ করে গেছে। ফোনে কথাবার্তা চলে ওপাশে। তারপর সহেলি ফোনটা ডিসকানেক্ট করে এবং শীতল দৃষ্টিতে তাকায় অপূর্বর দিকে, আর এক অদ্ভুত কণ্ঠে বলে ওঠে, সরি টু সে মিস্টার সান্যাল, হাতছাড়া হয়ে গেল এই কেসটা। আপনি কেসটা শোনার জন্য যে 30,000 টাকা পেয়েছেন, ওটাই আপনার প্রফিট। অবাক হয়ে চোখ বড় বড় করে তাকায় অপূর্ব সহেলির দিকে এবং বলে ওঠে, কি হলো সহেলি? আমি তো বললাম আমি আপনার কেসটা অ্যাকসেপ্ট করছি। সহেলি একটা ম্লান হাসি হেসে বলে, তার আর দরকার হবে না অপূর্ববাবু, কারণ হলো জানোয়ারটা কিছুক্ষণ আগেই রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেট। এবার আমার চিরমুক্তি। এ কথা শুনে আর বসে থাকতে পারল না অপূর্ব। সে নিজের জায়গা থেকে উঠে আসে সহেলির কাছে এবং আলতো করে তার মাথায় স্পর্শ করে এবং খুব কাতর কণ্ঠে সহেলিকে বলে, এই আর তোকে সহেলি মিত্র বলে ডাকতে পারছি না রে। তোকে আবার আগের মতন সলি বলে ডাকতে ইচ্ছা করছে। যাই হোক, এত কিছু জীবনে ঘটে গেছে মানছি, তোকে অন্য জায়গায় বিয়েও করতে হয়েছে, কিন্তু কিন্তু অন্তত অন্তত আমাকে একবার জানাতে পারতিস আসল কারণটা। কত কষ্ট পেয়েছি জানিস সেই সময়টা? তুই তুই জানতিস তুই ছাড়া আমার আমার জীবনে কেউ নেই রে। শুধুমাত্র শুধুমাত্র আপন তুই ছিলি। ছোটবেলা থেকেই তো মা ছিল না, তাই তোর মধ্যে প্রেমিকা আর কোথাও একটা খুব আপন মানুষের ছোঁয়া পেতাম রে। চলে গেলি বল এভাবে ফেলে রেখে। আলতো করে সহেলির চিবুকে হাত দিয়ে নিজের মুখের দিকে ফেরালো তার মুখটা। সহেলি তাকিয়ে দেখল দু চোখ জলে ভেসে যাচ্ছে অপূর্ব। আর বাঁধ মানল না সহেলির অন্তর। যে দমকটা এতক্ষণ আটকে ছিল সেটা ডুকরে বেরিয়ে এলো কান্নার রূপে তার গলা থেকে। দু চোখ ফেটে জল বেরিয়ে এলো। খুব আলতো করে নিজের বুড়ো আঙুল দিয়ে সহেলির চোখের জল মুছিয়ে দিল অপূর্ব এবং তার মাথাটা টেনে নিয়ে এলো নিজের বুকের কাছে। বাধা দিতে পারল না সহেলি। শোন, এরপরে কি তোর জীবনে ফিরে আসা যায়? সহেলি তার বুক থেকে মাথা না সরিয়েই খুব মিষ্টি ও মায়াবী সুরে বলে উঠল, তুই যা, খেয়ে নে, তোর লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর কাঁদিস না, আমিও যাই। আমার এখন অনেক কাজ। এখন ডেড বডির কাছে যাওয়া ও শেষকৃত্য করা। কিছুদিন ফ্রি হয়ে নিতে দে আমাকে, তারপরে আবার একদিন গিয়ে বসা হবে সেই গঙ্গার পাড়ে আগের মতো। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সহেলির চরিত্রে সুমনা ও অপূর্বের চরিত্রে আমি প্রসূন। সাউন্ড ডিজাইন ও স্পেশাল এফেক্টে 49C প্রোডাকশন। সমস্ত পরিচালনা ও পরিবেশনায় দীনেশ ঘোষাল ও টিম RG স্টেশন। আজকের মতন এইটুকুই। আবারও আমরা হাজির হব আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।